কি নাম গল্পটার? কি নাম বল? গতন কোথায়? বলো না গল্পটা। হুম, বলো না গল্পটা। শুনবি তো? হুম গুড গার্ল হয়ে শুনবি? হুম ঠিক আছে। সকালে খুব দেরি করে উঠলাম। উঠেই গায়ের চাদরটা এক লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তারই উপর দাঁড়ালাম। চটি খুঁজে পেলাম না। খালি পায়ে স্নানের ঘরে গেলাম। দাঁত মাজলাম না। তাতে যে সময়টুকু বাঁচলো, সেই সময়টা কলের মুখ টিপে ধরে পিচকিরির মতন দেওয়ালে টেয়ালে জল ছেটালাম। খানিকটা আবার বাবার তোয়ালের ওপরও পড়লো দেখলাম। তারপর চোখে মুখে জল দিয়ে মুখ হাত মুছে সেটাকে তালগোল পাকিয়ে ঘরের কোণায় ছুঁড়ে মারলাম। তারপর এক মুখ জল ভরে নিয়ে শোবার ঘরে গিয়ে জানলা দিয়ে নিচে রাস্তায় একজন বুড়ো লোকের গায়ে পুচ করে ফেলেই তাড়াতাড়ি সরে গিয়ে চুলটাকে খুব যত্ন করে আঁচড়াতে রাখলাম। ততক্ষণে নিচের তলায় মহা শোরগোল লেগে গেছে। পিসিমা দুধের বাটি নিয়ে বলছে, "খোতন কোথায়?" আর সব থেকে বিরক্ত লাগলো শুনে যে মাস্টারমশাইও সেই সঙ্গে মেয় ধরেছেন, "প্রশান্ত কুমার কি আজ পড়বে না?" ভীষণ রাগ হলো। জীবনে কি আমার কোনো শান্তি নেই? এই সকালবেলা থেকে সবাই মিলে পিছু নিয়েছে। পিসিমাকে সিঁড়ির ওপর থেকে ডেকে বললাম, "দুধ খাবো না।" সিঁড়ির নিচে মাকে এসে বললাম, "চটিপাড়া ছেড়ে দিয়েছি।" বসবার ঘরে গিয়ে গলা নিচু করে মাস্টারমশাইকে বললাম, "মা বলে দিয়েছেন আজ আমার পেট ব্যথা হয়েছে। আজ আমি..." কি দুষ্টু রে মা! পিসিমাকে কি কি বললো? পিসিমাকে কি বললো মা? পিসিকে গিয়ে কি বললো? বললো যে দুধ খাবো না। দুধ খাবো না। মাকে গিয়ে বললো, চটি পরা ছেড়ে দিয়েছি। সকালে উঠে শীতকাল ছিল, চটি পরতে হয়। মা বলছে, চটি কেন পরেছি? চটি পরা ছেড়ে দিয়েছি। আর মাস্টারমশাইয়ের কাছে একটু ভয় পেত, তখন গলা নরম করে বলল, "মা বলে দিয়েছে আজকে আমার পেট ব্যথা, আজকে আমি পরবো না।" তারপরে কি পচা পশু রে বাবা! তারপর একেবারে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সারাটা সকাল রোয়াকে রোদ্দুরে বসে বসে পা দোলালাম। রোয়াকে মানে আগেকার দিনে বাড়ির সামনে একটা উঁচু জায়গা থাকতো, সেটাকে বলতো রোয়াক বা রক। সেখানে বসে বসে সবাই গল্প টল্প করতো। সে বড় লোকেরা করতো, কিন্তু ছোট, ওটা তো ঘুঁতন তো ছোট, সেও কিছু পড়াশুনো না করে সারাটা সকাল রোয়াকে বসে রোদ্দুরে বসে পা দোলাচ্ছে। আর রাস্তা দিয়ে যত ছ্যাঁকড়া গাড়ি গেল, কী রাস্তা দিয়ে তখনকার দিনে ছ্যাঁকড়া গাড়ি যেত, মানে ঘোড়ায় টানা গাড়ি, তখন ইঞ্জিন ছিল না, ঘোড়ায় টানা গাড়ি যেত। সারাটা সকাল রোয়াকে রোদ্দুরে বসে বসে পা দোলালাম। আর রাস্তা দিয়ে যত ছ্যাঁকড়া গাড়ি গেল তার গাড়োয়ানদের ভ্যাং চালাম। গাড়োয়ান মানে যারা ঘোড়াটাকে চালাচ্ছে, গাড়ির সামনে ঘোড়া বাঁধা থাকতো, সেই ঘোড়া গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, এগুলোকে বলতো ছ্যাঁকড়া গাড়ি। আর সেখানে গাড়োয়ান মানে যে ঘোড়াগুলোকে বেত মেরে মেরে চালাতো, জানিস মা, খুব কষ্ট দিয়ে। এখন তো ইঞ্জিনে গাড়ি চলে, মোটর গাড়ি বলে, মোটরে গাড়ি চলে। 10টা বাজতেই উঠে গিয়ে বই টই কত গুছিয়ে আর কত কত খুঁজেই পাওয়া গেল না বলে ফেলে রেখে চুপ চুপ করে একটু স্নান করে নিয়ে খুব যত্ন করে চুলটা ফের আঁচড়ে নিয়ে খাবার ঘরে গেলাম। 10টা বেজে গেছে, ওদের স্কুল 11টা থেকে। আমাদের মতো সকাল সকাল স্কুল নয়, আমাদেরও ছোটোবেলায় 11টা থেকে স্কুল ছিল। 10টা বাজলেই এবার তাড়াহুড়ো, স্কুল যেতে হবে। 10টা বাজতেই উঠে গিয়ে বই টই কত গুছিয়ে আর কত কত খুঁজেই পাওয়া গেল না বলে ফেলে রেখে ঝুপঝুপ করে একটু স্নান করে নিই, খুব যত্ন করে চুলটা আঁচড়ে, চুলটা খুব কায়দা করে আঁচড়ায়, তোর মতন সাজুনি। তুই যেরকম সাজতে ভালোবাসিস, কষাকষি হয়ে যাচ্ছিস তুই। এই ছেলেটাও সেরকম চুলটা খুব যত্ন করে আঁচড়াচ্ছে। আঁচড়ে নিয়ে খাবার ঘরে গেলাম। তুই সাজুনি তো? হুম তুই সাজুনি, আমি হুম আমি সাজুনি। পচা হয়ে যাচ্ছিস কিন্তু। এত বেশি সাজুনি ফাজুনি হলে পড়াশোনা হয় না। কেন? হয় না। আহামা, আহামা। বলো গল্পটা। মা জলের গেলাস দিতে দিতে বললেন, "হ্যাঁ রে, মাস্টারমশাই কখন গেলেন শুনতে পেলাম না তো।" আমি সত্যি করেই বললাম, "সে কখন চলে গেছেন, কে বা তার খবর রাখে। মা তো জানেই যায় মাস্টারমশাইকে বলেছে যে আজ পেটে ব্যথা।" দুষ্টু ছেলে রে বাবা। আমি সত্যি করেই বললাম, "সে কখন চলে গেছে, কে বা তার খবর রাখে।" ভাত ভাত খেতে বসেছে এবার। ভাত কত খেলাম,
কতক চারপাশে ছড়ালাম, কতক পুষিকে দিলাম। পুষিকে একটা ক্যাট, ওর ক্যাট ছিল একটা। ভাত খেতে বসলে বেড়ালটাও পেছন পেছন আসতো, আমাকে একটু খেতে দে। ভাত কতক খেলাম, কতক চারপাশে ছড়ালাম, কতক পুষিকে দিলাম, আর কতক পাটে পড়ে রইল। মাছটা খেলাম, ডালটা খেলাম, আর ঝিঙে বেগুন ইত্যাদি রাবিশগুলো সব ফেলে দিলাম। এই বাবা, ভেজিটেবলস খেতে হয় তোমার? তুই খাস ভেজিটেবলস? আমি শুধু ক্যারেটটা ফুল করে আমার মুখে ঢুকে যায়। ফুল করে ঢুকে যায় আর আমি বাকিগুলো আসলে ঢোকে না? খাই না এ ক্যারেট। বাবা, মা ভেজিটেবলস খেতে হয় মা। আমি ক্যারেট খাই দেখ, না। তুই থেকে 50 মতো পাবি। বিনস আমার ঝাল লাগে। বিনসটা খুব ঝাল না মা, লঙ্কার মতো দেখতে আমার তো। ঝাল লাগে। আচ্ছা, তাহলে তোকে লঙ্কার চচ্চড়ি করে দিতে বলবো এবার। লঙ্কাও আমার ঝাল লাগে। লঙ্কা দেখবি মিষ্টি লাগবে। যে অন্য ভেজিটেবলস খায় না তাকে লঙ্কা খেতেই হয়। ভেজিটেবলস খেতেই হয়, নইলে এর মতন দুষ্টু হয়ে যাবি। মাছটা খেলাম, ডাল খেলাম, আর ঝিঙে বেগুন ইত্যাদি লাবিশগুলো সব ফেলে দিলাম। মা রান্নাঘর থেকে দেখতেও পেলেন না। ট্রাম ভাড়াটা পকেটে নিয়ে মাকে বললাম, মা যাচ্ছি। ট্রাম ট্রাম চড়েছিস তুই? ট্রাম হুম, সেই যে ট্রাম উঠে যাচ্ছে সবাই বলছিল, তখন তোকে মামা আমি ট্রাম চড়িয়ে চড়েছি। এলো। হ্যাঁ হ্যাঁ, চড়েছি। তখন ওদের সময় শুধু ট্রামই চলতো রাস্তায়, বাস কম চলতো। অনেক দিন আগেকার গল্প এটা। আর ও স্কুলে যেত ট্রামে চড়ে, ওই জন্য ট্রাম ভাড়াটা পকেটে নিয়ে মাকে বললাম, মা যাচ্ছি। এই পর্যন্ত প্রায় রোজই যেমন হয় তেমনই হলো। এই অবধি রোজই এরকমই করে ও। অবশ্যই মাস্টারমশাইয়ের ব্যাপারটা রোজ হয় না, রোজ রোজ মাস্টারমশাইকে বলতে পারে না পেটে ব্যথা। তাই যদি হতো তাহলে বাবা টাবাকে বলে মাস্টারমশাই এক মহাকাণ্ড বাঁধাতেন, সন্দেহ নেই। কিন্তু এর পর থেকে সেদিন যেন সব কেমন অন্যরকম হয়ে গেল। মানে মানেটা বুঝতে পারবি, এই অবধি তো সকাল রোজই এরকম করে, এরকম করে ও সকালটা কাটে। এই অবধি এরকম চললো, খেয়ে দে ট্রাম ভাড়া নিয়ে বেরোলো। তারপর সেই দিনটা, যে দিনের গল্প বলছি, সেই দিনটা কেমন একটা হয়ে, অদ্ভুত একটা হয়ে গেল। কি হলো মনে আছে, ট্রামে উঠে ডান দিকের একটা কোণা দেখে আরাম করে বসলাম। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি, আর খালি মনে হচ্ছে কে যেন আমায় দেখছে। একবার ট্রাম শুদ্ধ সবাইকে দেখে নিলাম, কী রে ভূত নাকি রে বাবা, বুঝতে পারলাম না কে। তারপর আবার যেই বাইরে চোখ ফিরিয়েছি, আবার মনে হলো কে আমাকে এমন করে দেখছে যে আমার মাথার খুলি ভেদ করে ব্রেন পর্যন্ত দেখে ফেলছে। তাইতে আমার ভারী ভাবনা হলো, এমনিতেই নানান আপদ, তার উপর আবার ব্রেনের ভিতরকার কথাগুলো যদি আমি জেনে ফেললে আর তো রক্ষে নেই। কিছুতেই আর চুপ করে থাকতে পারলাম না। আবার মাথা ঘুরিয়ে ট্রামের প্রত্যেকটি লোককে ভালো করে দেখলাম। এইবার লক্ষ্য করলাম ঠিক আমার সামনে কালো পোশাক পরা একটা অদ্ভুত লোক। পোশাক মানে, পোশাক মানে কি রে মা? হুম, জানি না। কালো পোশাক পরা একটি অদ্ভুত লোক। পোশাক হ্যাঁ, পোশাক, কালো পোশাক পরা একটা অদ্ভুত লোক। পোশাক মানে কালো কি পরা একটা, কালো ড্রেস পরা। পোশাক মানে ড্রেস, জামা কালো বা প্যান্টটা কালো, যাই হোক যেটাই কালো হোক সেটাই তো ড্রেস। কালো ড্রেস পরা, পোশাক মানে ড্রেস। কালো জামা পরা। কালো জামা বা প্যান্ট বা কালো সোয়েটারও হতে পারে। কালো পোশাক পরা একটি অদ্ভুত লোক। তার মুখটা তিন কোণা, মাথায় গাধার টুপির মতন করে কালো টুপি, গায়ে কালো পোশাক, লাল নীল হলদে সবুজ চকরা বকরা তার আঁকা, পায়ে সুঁড়ওয়ালা কালো জুতো, গায়ে একটা কালো জামার মধ্যে লাল নীল হলুদ সবুজ চকরা বকরা তারা আঁকা, পায়ে সুঁড়ওয়ালা কালো জুতো। সুঁড়ওয়ালা জুতো দেখেছিস তুই? দেখাবো তোকে। জুতোর সামনের দিকটা উঁচু হয়ে থাকে সুঁড়ের মতন। সুঁড় কার থাকে? হাতির। হুম, এই জুতোর সামনের দিকটা এরকম সরু হয়ে সুঁড়ের মতন উঠে থাকে। দুই হাঁটুর মাঝে হাতে ঝুলছে একটা সন্দেহজনক কালো থলে। বসে আছে তো, ট্রামের মধ্যে বসে আছে তো, দুটো হাঁটুর মাঝখানে হাতটা রেখেছে, সেখান থেকে একটা সন্দেহজনক কালো থলে, ওটার ভেতর কে কী আছে কেউ জানে না। এরকম লোক সচরাচর দেখা যায় না। অবাক হয়ে একটুক্ষণ তাকিয়ে থাকতেই ভীষণ চমকে উঠলাম। দেখলাম মাথায় টুপি নয়, যেটাকে টুপি ভেবেছিল ওটা টুপি নয়, চুলটাই কিরকম উঁচু হয়ে বাগিয়ে আছে। মাথায় কি ভেবেছিল, একটা গাধা টুপি পরা, তো প্রথমে দেখে ভেবেছিল, কিছুক্ষণ পরে মনে হলো না তো। গায়ে সাধারণ ধুতির ওপর আলোয়ান, গায়ের ড্রেসটা চেঞ্জ হয়ে গেল কি করে? কিছুক্ষণ পরে আবার তাকালো, দেখলো গায়ের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে।
গায়ে সাধারণ ধুতির ওপর আলোয়ান, তাতে ট্রামের ছাদের কাছে রঙিন কাঁচের মধ্যে রং বেরঙের আলো পড়ছে। আর পায়ে কি ছিল? হাড়ির মতন জুতো। সুরলা চটি, সেটা আর নেই, সুরলা জুতো নেই। আর পায়ে নাক তোলা বিদ্যাসাগরী চটি, সেটা আরেক ধরনের চটি। খালি হাতের থলেটা সেই রকম আছে, থলেটা শুধু কালো থলে, কালো ছিল। আগে কি দেখেছিল, তার মুখটা তিন কোনা মতন, মাথায় গাধার টুপির মতন কালো টুপি, গায়ে কালো পোশাক, লাল নীল হলদে সবুজ চকরা বকরা তারা আঁকা, পায়ে সুঁড়োলা কালো জুতো, দুই হাঁটুর মাঝে হাতে ঝুলছে একটা সন্দেহজনক কালো থলে। এরকম লোক সচরাচর দেখা যায় না। অবাক হয়ে একটুক্ষণ তাকিয়ে থাকতেই ভীষণ চমকে উঠলাম। দেখলাম মাথায় টুপি নয়, চুলটাই কেমন উঁচু হয়ে বাগিয়ে আছে। গায়ে সাধারণ ধুতির ওপর কালো আলোয়ান, তাতে ট্রামের ছাদের কাছে রঙিন কাঁচের মধ্যে দিয়ে রং বেরঙে হয়ে আলো পড়ছে। আর পায়ে নাক তোলা বিদ্যাসাগরীর চটি, খালি হাতের থলেটা সেই রকমই আছে। কীরকম একটু ভয় ভয় করতে লাগলো। লোকটা খুশি হয়ে তাকিয়ে রইল। তারপর স্পষ্ট গলায় বলল, অতই যদি খারাপ লাগে স্কুলে যাও কেন? বড়রা যখন এতই অবুঝ, তাদের কথা মেনে নাও কেন? ওর মনের কথাগুলো কি করে বুঝতে পেরে গেছে রে মা। বললো না কেমনভাবে তাকিয়ে আছে, যেন আমার খুলি ভেদ করে ব্রেনের ভেতরটা দেখতে পাচ্ছে, মানে আমার ব্রেনের মধ্যে কী কী কথা চলছে সেটা দেখতে পাচ্ছে। এই তো আমাদের মাথার খুলি, এর ভেতরে থাকে আমাদের ব্রেন। আমরা যে ভাবনা চিন্তা করি, সব কিছু ভাবি, সব ব্রেন দিয়ে ভাবি। সেই ওর মনের কথা কি করে বুঝে গেছে? বললো, অতই যদি খারাপ লাগে স্কুলে যাও কেন? বড়রা যখন এতই অবুঝ, তাদের কথা মেনে নাও কেন? আমার গলা শুকিয়ে গেছিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, তবে কি করব? লোকটা বললে, কি করবে? তাকিয়ে দেখো, নীল আকাশে ছোট ছোট সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে, গাছেরা সব ভিজে পাতায় সোনালি রঙের রোদ মেখে বসে আছে। গড়ের মাঠের ধার ঘেঁষে পুকুরটাকে দেখো, ঘোর সবুজ জলে টলমল করছে। আর টের পাচ্ছ, দক্ষিণ হাওয়া দিচ্ছে। তারপর লোকটা তার বড় বড় ফুটোওয়ালা নাক তুলে বাতাসে কি যেন শুঁকে বলল, পেঙ্গুইনের গন্ধ পাচ্ছি। কলকাতায় বসে নাকি পেঙ্গুইনের গন্ধ পাচ্ছে। পেঙ্গুইন কোথায় থাকে রে মা? বরফের জায়গা। বরফের জায়গায়, নর্থ পোলে। আরে মা, বলো গল্পটা। পেঙ্গুইনের গন্ধ পাচ্ছি গড়ের মাঠের ওপারে। এবার শোন পেঙ্গুইন কোথায় থাকে। বলছে গন্ধ পাচ্ছে, কত দূর থেকে লোকটা গন্ধ পাচ্ছে দেখ। পেঙ্গুইনের গন্ধ পাচ্ছি গড়ের মাঠের ওপারে, বঙ্গোপসাগরের ওপারে, ভারত মহাসাগরের ওপারে। তোকে বলেছিলাম না আমাদের কতগুলো মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সমুদ্র পেরিয়ে মহাসমুদ্র। এগুলো অনেকগুলো নদী যেমন একটা সমুদ্রে মেশে, অনেকগুলো সমুদ্র তেমন একটা মহাসমুদ্রে মেশে। চারদিকে যেখানে তাকাবি জল আর জল। সেই রকম লোকটা বলছে গড়ের মাঠের ওপারে, বঙ্গোপসাগরের ওপারে, ভারত মহাসাগরের ওপারে কোনো একটা বরফ জমা দ্বীপের ওপর সারি সারি পেঙ্গুইন চলাফেরা করছে। তাদের চোখে মুখে রোদ এসে পড়েছে, ঠোঁট দিয়ে ডানা পরিষ্কার করছে। দু একটা সাদা নরম পালক উড়ে গিয়ে এখানে ওখানে পড়ছে, দেখতে পাচ্ছ না? কি আর বলবো, তখন আমি যেন স্পষ্ট এইসব দেখতে পেলাম। ঘোতন ওই গেল দেখতে। এত সুন্দর লোকটা গল্প বললো ঘোতনকে, ঘোতনের মনে হলো ঘোতন চোখের সামনে এগুলো দেখছে। হ্যাঁ মা, কি আর বলবো, তখন আমি যেন স্পষ্ট এইসব দেখতে পেলাম। আর আমার সমস্ত মনটা আনচান করে উঠল। মনে হলো এমন দিনে কি কেউ স্কুলে যায়? এমন পৃথিবীতে কোনো দিনও কেউ স্কুলে যায়? আমি হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আর একটু আস্তে আস্তে বলল, জানো, ভোর রাতে বড় বড় চিংড়ি মাছ ধরতে হয়। তার একটার ওজন 1 সেরের বেশি। দুদিন ধরে সমুদ্রের নিচে দড়ি বাঁধা সব হাঁড়ার মতন ডুবিয়ে রাখতে হয়। আর ভোরবেলা গিয়ে ওই দড়ি ধরে টেনে হাঁড়া শুদ্ধ চিংড়ি তুলতে হয়। সমুদ্রে যারা চিংড়ি মাছ তুলতে যায় তাদের গল্পটাও বলল। তারপর বাড়ি ফেরবার সময় আস্তে আস্তে সকাল হয়। সারা রাত্রি তো সমুদ্রে যারা মাছ ধরতে যায় মা, তারা তো সারা রাত্রির সমুদ্রেই কাটায়। তারপরে ভোরবেলা ওরা আস্তে আস্তে বাড়ি ফেরে, সারা রাত ধরে মাছ ধরে। তো এইরকম
তুমি তো জানো যে পূব দিক দিয়ে সূর্য ওঠে, কিন্তু এ কথা কি জানো যে পশ্চিম দিকের আকাশটা আগে লাল হয়, তারপর পূব দিকে সূর্য ওঠে, তার উপর পশ্চিম দিকের লাল রং মিলিয়ে যায়, আর সমস্ত আকাশটা ফিকে পোড়া ছাইয়ের মতন হয়ে যায়। তারাগুলোকে নিভে যেতে দেখেছো কখনো? তুই কখনো দেখেছিস? কি করে দেখবি বল? ওই জন্য বলি সকাল সকাল ওঠ। ওই জন্য বলি এত দেরি অবধি ঘুমোস না, চটপট ঘুমিয়ে পড়, সকাল সকাল ওঠ। সকালবেলাটা কি মজা রে মা, কি বলবো। আর রাতে বেরোতো। রাতের বেলা তো ঘুমোতে হয়, ভোরবেলা একটা বীর হাওয়া বয়, তোকে বলি না? সেটা তো হয়ই, বীর হাওয়ায় তুমি যে কাজটা করবে সেই কাজটাতেই তুমি ফার্স্ট হয়ে যাবে, সেটাই তোমার খুব ভালো হবে, সেটা তো একটা হয়ই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে সকালবেলার আকাশটা কি সুন্দর দেখতে লাগে জানিস মা? কখনো দেখেছিস? তুই যদি সকাল সকাল উঠিস, আমি তোকে নিয়ে একদম জামা কাপড় পরে একদম কান মাথা ঢেকে ছাদে যাব, তখন দেখা যাবে। তুমি তো জানো যে পূব দিকে সূর্য ওঠে, কিন্তু এ কথা কি জানো যে পশ্চিম দিকের আকাশটা আগে লাল হয়, তারপর পূব দিকে সূর্য ওঠে, তার ওপর পশ্চিম দিকের লাল রং মিলিয়ে যায়, আর সমস্ত সমস্ত আকাশটা ফিকে পোড়া ছাইয়ের মতো হয়ে যায়। তারাগুলোকে নিভে যেতে দেখেছো কখনো? আমার মনে হলো আমি নিশ্চয়ই এখন কিছু বলা উচিত, কিন্তু আমার জিভ দেখলাম কাঠের মতো হয়ে গেছে, কিছু আর বলা হলো না। খালি মনটা হু হু করতে লাগলো। সে লোকটা আমার দিকে ঝুঁকে পড়ে বলল, কী জন্যে কলকাতায় পড়ে থাকো আর স্কুলে যাও? জানো রবি ঠাকুর স্কুল পালিয়ে পালিয়ে অত বড় কবি হয়েছিলেন? আর জানো সাঁওতাল পরগনায় যখন মহুয়া গাছের ফল পাকে, তার গন্ধে জঙ্গল শুদ্ধ সব জিনিসের নেশা লাগে। ও বিবিটা কাঠের মতন হয়ে গেছে কেন? জিভটা কাঠের মতন হয়ে গেছে মানে জিভটা নড়ছে না, শুকিয়ে গেছে। অবাক হয়ে গেছে ও, অবাকও হয়েছে কিছুটা, ভয়ও পেয়েছে কিছুটা। লোকটা তো সুন্দর সুন্দর কথা বলছে, তাই জন্য জিভটা ও আর কিছু বলতে পারছে না, ওর আর মাথায় কিছু আসছে না, ওই জন্য জিভ নড়ছে না। এমনিতে তো ঘোতন চালাক চতুর ছেলে, ফচ করে কিছু না কিছু বলে দেয়, কিন্তু এই লোকটা যেন ওকে একদম পেড়ে ফেলেছে। ওর সামনে ঘোতনের জারি জুড়ি আর কিছু চলছে না। জিভটা কাঠের মতো হয়ে গেল, ওটাকেই বলে জিভটা কাঠের মতো, মানে ওর মুখ দিয়ে আর কিছু কথা বেরোচ্ছে না, ও হাঁ হয়ে গেছে। তুই যেরকম তুই বক বক করছিলিস, এখন তো আর কিছু কথা বেশি বলতে পারছিস না। জানো রবি ঠাকুর স্কুল পালিয়ে পালিয়ে অত বড় কবি হয়েছিলেন? রবি ঠাকুর মানে ওই রবীন্দ্রনাথ, সবাই রবীন্দ্রনাথকে খুব ভালোবাসে জানিস মা? আর জানো সাঁওতাল পরগনায় যখন মহুয়া গাছের ফল পাকে, তার গন্ধে জঙ্গল শুদ্ধ সব জিনিসের নেশা লেগে যায়, আর বনের ভাল্লুকগুলো মহুয়া খেয়ে খেয়ে নেশায় বেহুঁশ হয়ে গাছতলায় পড়ে থাকে। হ্যাঁ মা, মহুয়া এক ধরনের ফল, ওটা খেলে নেশা হয়ে যায়, ওই জন্য তোকে পাহাড়ি গাছের জংলি গাছের ফুল টুল ধরতে বারণ করি। ভাল্লুকগুলো ওই মহুয়া ফল খেয়ে বেহুঁশ অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে কাঠুরেরা তাদের ওরকমভাবে দেখতে পায়। তুমি জানতে যে মহুয়া ফল খেলে নেশায় ধরে? তুই কি জানতিস? জানতিস না তো? আমার তখন মনে হলো দিনের পর দিন স্কুলে গিয়ে আমি বৃথাই জীবন নষ্ট করছি, এই লোকটা নিশ্চয়ই কখনো স্কুলে যায়নি। হঠাৎ দেখি উঠে দাঁড়িয়েছে, আমার দিকে ফিরে অম্লান বদলে বলল, এসো। এমন করে বলল যেন বহুক্ষণ থেকে ওরকম ছিল। ও নামবে আর সেই সঙ্গে সঙ্গে আমিও যেন নামব। আমি নামলাম, যদিও আমি জানতাম অচেনা লোক ডাকলে সঙ্গে যেতে নেই। অচেনা লোক বাইরে রাস্তায়, চেনা জানি জানা নেই এরকম কোনো লোক যদি তোকে ডাকে এসো, তুই কি যাবি? হুম? না, তুমি ঘোতনও জানতো সেটা যাবে না, কিন্তু না এই লোকটা কেমন একটা জাদু করে ফেললো ওকে। ও ডাকলো এসো, আর ঘোতন পেছন পেছন নেমেও গেল। বাবারে কি হবে রে মা তারপর। যদিও দিনের পর দিন পিসিমা বলেছেন, দুষ্টু লোকেরা বলে মন্ডা খাবি, সার্কাস দেখবি, এইসব বলে ভুলিয়ে ভালিয়ে ছেলেদের ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে হয় আসামের চা বাগানে চালান দেয়, নয় ঘোর জঙ্গলে মা কালীর কাছে গ্যাঁচ করে বলি দিয়ে দেয়। ছেলে ধরা বলে এদেরকে। কি করে মা? দুষ্টু লোকেরা বলে মন্ডা খাবি, সার্কাস দেখবি, এইসব বলে লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে ছেলেদের ধরে নিয়ে যায়, মেয়েদেরও ধরে নিয়ে যায়। ছেলেদের মানে মেয়েদের ধরবে না এরকম কোনো ব্যাপার নেই। ধরে নিয়ে গিয়ে
হয় আসামের চা বাগানে চালান দেয়, নয় ঘোর জঙ্গলে মা কালীর কাছে ঘ্যাঁচ করে বলি দিয়ে দেয়। বলি মানে জানিস? জানিস? মুন্ডুটা কেটে পরে তোকে দেখাবো বলি। তবুও আমি নামলাম, কারণ রোজ রোজ ওই ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, পড়া তৈরি করা, স্নান করে ভাত খাওয়া, স্কুল যাওয়া, স্কুল থেকে সারাটা দিনমান নষ্ট করে বিকেলে আবার ফেরা, সেই খাওয়া সেই শোয়া, ওইরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যতদিন না অনিশ্চিত ভবিষ্যতে কবে আমি বড় হয়ে ভালো চাকরি করব, এইসব জিনিসের ভালো ফল দেখব, ও আর আমার সহ্য হচ্ছিল না। বইগুলো ট্রামের কোনায় আমার জায়গায় পড়ে রইল। আমি সেই লোকটার সঙ্গে নেমে গেলাম। তখন মোড়ের ঘড়িতে 10:30 বেজেছে। সে আমাকে একটা চায়ের দোকানের ভেতর দিয়ে পিছন দিকের একটা ছোট ঘরে নিয়ে গেল। সেখানে আমাকে একটা টিনের চেয়ারে বসিয়ে কোথায় জানি চলে গেল। একটু পরেই সে আবার ফিরে এলো, সঙ্গে একটা একচোখা লোক। অন্য চোখটার গায়ে একটা সবুজ তাপ্পি মারা, বুঝেছিস? আর একটা লোককে সঙ্গে নিয়ে এলো, সেই লোকটার একটা চোখ, অন্য চোখটার গায়ে একটা সবুজ তাপ্পি মারা। একটা পা আছে, আরেকটা পা কাঠের তৈরি। বাবা, পাও নেই। লোকটা আমার দিকে এক চোখ দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হে ছোকরা, পড়াশুনোর ওপর নাকি এমন ঘেন্না ধরে গেছে যে একেবারে সব ত্যাগ করে এসছো? তুই পড়াশোনা করতে ভালোবাসিস? একটা পাকাতের মতন মানে আর একটা পা কাঠের পা, যার একটা পা থাকে না, অনেকের থাকে না, এক দুটো পা। কারো ধর পাহাড় থেকে পড়ে একটা পা ভেঙে গেল, তখন সেই জায়গায় একটা কাঠের পা লাগিয়ে দেয়। এরকম হয় অনেকের মাঝে মাঝে। সেসব ছেড়ে দে। তুইও কি পড়াশোনা করতে ভালোবাসিস? স্কুল যেতে তো ভালো লাগে না আর? তোরও কি একই ব্যবস্থা? কিন্তু হ্যাঁ, হুম? কিন্তু আমার স্কুল যেতে আমার ভালো লাগে। তো ভালো লাগে তো? দেখিস বাবা, নইলে আবার আমার এরকম- ভালো লাগে হচ্ছে কখন বড় হয়ে ভালো করে চাকরি করব, ভালো করে ঘুরতে যাবো, এটা আমার মনে পড়ে। আচ্ছা এটাই আমি আচ্ছা, চিন্তা করি। সেটার জন্য তো স্কুলটা আগে যেতে হবে। এখন শর্টকাট তো কিছু নেই মা। তো এখন স্কুল নেই। কিছু একটা গায়ে দে না, গায়ে দিবি না? আয়, তাহলে বাকিটা শুনবি। লোকটা আমার দিকে এক চোখ দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হে ছোকরা, পড়াশোনার ওপর নাকি এমন ঘেন্না ধরে গেছে যে একেবারে সব ত্যাগ করে এসছো? তার গলাটা এমন কর্কশ, ও এরকম নয়, কর্কশ গলা, চেহারাটাও বিশ্রী, যে আমি সত্যি ভরকে গেলাম। লোকটা আমার দিকে এক চোখে চেয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হে ছোকরা, পড়াশোনার ওপর নাকি এমন ঘেন্না ধরে গেছে যে একেবারে সব ত্যাগ করে চলে এসছো? এরকম কর্কশ গলা, গলাটা এমন কর্কশ আর চেহারাটাও এমন বিশ্রী যে আমি সত্যি সত্যি ভরকে গেলাম। কালো কাপড় পরা লোকটার দিকে তাকাতেই সে গ্রামোফোনের চাকরির মতো বলে যেতে লাগলো, পড়াশোনা করে কি হবে জানো? আফ্রিকার জঙ্গলের মধ্যে যেসব বিরাট বিরাট নদী আছে, তার ধারে ধারে কুমিরেরা আর হিপোপটেমাসেরা শুয়ে শুয়ে দিন কাটায়, আর লম্বা লাল ঠ্যাঙে ভর দিয়ে গোলাপি রঙের ফ্লামিঙ্গো পাখিরা রোদ পোহায়। আর ওই সব জঙ্গলের মধ্যে এমন বিশাল বিশাল অর্কিড জাতের ফুল ফোটে যে তার মধ্যে একটা মানুষ দিব্যি আরামে শুয়ে থাকতে পারে। বুঝেছিস কি বললো? এক টানা নাগাড়ে বক বক করে যাচ্ছে। কালো কাপড় পরা লোকটার দিকে তাকাতেই চাই গ্রামোফোনের চাকতির মতো বলে যেতে লাগলো। কি বলে যেতে লাগলো? পড়াশোনা করে কি হবে জানো? আফ্রিকার জঙ্গলের মধ্যে যেসব বিরাট বিরাট নদী আছে, তার ধারে ধারে কুমিরেরা আর হিপোপটেমাসেরা শুয়ে শুয়ে দিন কাটায়, আর লম্বা লাল ঠ্যাঙে ভর দিয়ে গোলাপি রঙের ফলিম্যাঙ্গো পাখি রোদ পোয়ায়। ফলামিঙ্গো পাখিটা কি রে মা? আমিও জানি না। ফ্লামিঙ্গো ও, পাখি, ফলামিঙ্গো নয়, ফ্লেমিঙ্গো। ফ্লেমিঙ্গো। ফ্লেমিঙ্গো মানে এক ধরনের সারস পাখির মতন। ফ্লেমিঙ্গো পাখি। ওটা এক একটাই ধরনের না। পাখি বাবা। হ্যাঁ মা, এক ধরনের পাখি ওটা। ওই পাখিটা এই পাখিগুলো না ইন্ডিয়া, মা, সারসের মতন ফ্লেমিঙ্গো। এরা এক পায়ের ওপর ভর দিয়ে ঘুমোয়, একটা পা তুলে রাখে। যেই কেউ তাড়া করে তখন আরেকটা পা নামিয়ে তোকে দেখাবো, ছবি দেখাবো। না হয়তো বা আমি কি দৌড় লাগায়। দৌড়ানোর সময় শুধু দুটো পা মাটিতে থাকে, যখন বসে বসে রেস্ট নিচ্ছে বা ঘুমোচ্ছে তখন এক পায়ে ঘুমোয়। আর ওই জঙ্গলের মধ্যে এমন বিশাল বিশাল অর্কিড জাতের ফুল ফোটে যে তার মধ্যে একটা মানুষ দিব্যি আরামে শুয়ে থাকতে পারে। এত বড় ফুল মাম্মা, একটা ফুলের মধ্যে একটা মানুষ, গোটা মানুষটা ঢুকে যাবে, আরাম করে শুয়ে থাকতে পারে।
আমি বুঝতে পারছিলাম এই লোকটা জাদু জানে, কারণ তক্ষুনি আমার ভয় টয় কোথায় উড়ে গেল। অন্য লোকটাকে জোর গলায় বললাম, হ্যাঁ, সেসব চিরদিনের মতো ত্যাগ করে এসছি। অন্য লোকটা কি জিজ্ঞেস করেছিল? পড়াশোনা চিরদিনের মতো ত্যাগ করে এসছো? ও বললো, হ্যাঁ, চিরদিনের মতো ত্যাগ করে এসছি। লোকটা হাসলো, বলল, চিরদিন বড় দীর্ঘকাল হে ছোকরা, চিরদিনের কথা কে বলতে পারে? কিন্তু তোমার সাহস আছে, উৎসাহ আছে, তুমি অনেক কিছু করতে পারবে। স্বাস্থ্যটাও তো ভালো দেখছি। আশা করি বাড়ির জন্য মনের টান ইত্যাদি কোনো দুর্বলতা নেই। হঠাৎ মনে হলো মা এতক্ষণে স্নানের জোগাড় করছে, বাবা আপিসে গেছেন, এবং দুজনেই মনে মনে ভাবছেন আমি বুঝি স্কুলে গেছি। গলার কাছটা একটু ব্যথা করতে শুরু করেছিল। এমন সময় কালো কাপড় পরা লোকটা বলল, স্কুলের বাইরে, বাড়ির বাইরে, কলকাতা থেকে দূরে, বহু দূরে, নরওয়ের উত্তরে চাঁদনি রাতে হারপুন দিয়ে তিমি শিকার হয়। তিমির গায়ে হারপুন বিঁধলে তিমি এমন ল্যাজ আছড়ায় যে সমুদ্র তোলপাড় হয়ে যায়, কত নৌকা ডুবে যায়। আবার তিমি মরে গিয়ে যখন উল্টে ভেসে উঠবে, তখন দেখবে তার বুকের রংটা পিঠের চেয়ে ফিকে। আর জানো, ইংল্যান্ডে শীতকালে সোয়ালো পাখিরা থাকে না, তারা দলে দলে উড়ে স্পেনে চলে যায়। আর যেই শীত কমে আসে, তারা দলে দলে সমুদ্রের উপর দিয়ে অবিশ্রান্ত গতিতে উড়ে ফিরে আসে, আবার ইংল্যান্ডে ফিরে আসে। জানিস মা, তুই জানতিস? কি নাটটা? কলকাতার অনেক দূরে, মানে আমাদের এখান থেকে অনেক দূরে, নরওয়ে বলে একটা জায়গা আছে, তার উত্তরে চাঁদনি রাতে সেই পাহাড়ের জায়গা পেরিয়ে? হ্যাঁ, পাহাড়ের জায়গা পেরিয়ে আরও উত্তর দিকে, টুয়ার্ডস নর্থ, চাঁদনি রাতে হারপুন দিয়ে তিমি শিকার করা হয়। হারপুন মানে বিশাল বড় বড় বর্ষা, সেইগুলো দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তিমি শিকার করা হয়। তিমি মাছ দেখেছিস তুই? ওয়েল, বিশাল বড় বড় তিমি মাছ শিকার করা হয়। তিমির গায়ে হারপুনটা বিঁধলে এমন ল্যাজ আঁচড়ায় সমুদ্র তোলপাড় হয়ে যায়, বিশাল বড় তিমি তো। আবার তিমি মরে গিয়ে যখন উল্টে ভেসে ওঠে, তখন দেখবে তার বুকের রংটা পিঠের চেয়ে ফিকে। এইসব কথা ওই লোকটা বলছে, বলে বলে লোক ছেলেটার মন ভোলাচ্ছে। আর জানো, ইংল্যান্ডে শীতকালে শোয়ালো পাখিরা থাকে না। ইংল্যান্ডে সোয়ালো বলে এক ধরনের ছোট ছোট পাখি থাকে, কিন্তু সেই পাখিগুলো না, পাখিদের অনেক রকম পাখির এরকম একটা ধরন আছে, তারা থাকে এক জায়গায়, কিন্তু এরকম শীতের সময় তারা ডিম পাড়তে যায় অন্য জায়গায়, জানিস মা? ডিম পাড়তে যায় এমন একটা জায়গায় যেখানে ঠান্ডা একটু কম, যাতে তার বাচ্চারা ডিম ফুটে বেরোবে, তাদের বেশি ঠান্ডায় কষ্ট না হয়। আবার ডিম ফুটে বাচ্চা বেরোতেই ওরা সবাই মিলে আবার গরমকাল পড়তেই আবার নিজের জায়গায় ফিরে আসে, এরকম ব্যাপার। ইংল্যান্ডে যেরকম সোয়ালো পাখি থাকে, কিন্তু শীতকালে থাকে না। শীতকালে তখন তারা দলে দলে উড়ে স্পেনে চলে যায়। আর যেই শীত কমে আসে, আবার তারা দলে দলে সমুদ্রের উপর দিয়ে অবিশ্রান্ত গতিতে উড়ে ফিরে আসে। এসে দেখে তাদের আগের শীতের বাতাসকে তুচ্ছ করে ড্যাফোডিল ফুলগুলো ফুটে গেছে। এসে দেখে তাদের আগেই শীতের বাতাসকে তুচ্ছ করে ড্যাফোডিল ফুলগুলো ফুটে গেছে। ড্যাফোডিলটা আমাদের সূর্যমুখীর মতন এক ধরনের ফুল, জানিস মা? এক চোখে বলল, কিন্তু শুধু টিমি মারলে হবে না, তার বহু অসুবিধাও আছে, বহু দূরও। এই কাছাকাছি মানুষ টানুষ মারতে পারবে? পরে যাবে আফ্রিকা, নরওয়ে, আলাস্কা। আপাতত অন্ধকার রাত্রে গলির মুখে দাঁড়িয়ে বাঁকা ছুরি হাতে নিয়ে গজ করে সেটাকে লোকের বুকে আমল বসিয়ে দিতে পারবে। বাবারে, এই বাচ্চা ছেলেটাকে কিডন্যাপ করে ওরা কি করার প্ল্যান করছে রে মা? ডাকাত তৈরি করার প্ল্যান করছে নাকি মামা? যেমন রক্তে নদী ছুটবে, তুমি হো হো করে রাত কাঁপিয়ে অষ্ট হাসি হেসে উঠবে, মাথায় বাঁধা থাকবে রাল রুমাল। আমি উঠে পড়লাম। সেই কালো কাপড় পরা লোকটা বলল, উত্তর মেরুতে শিল মাছের বরফের মধ্যে বাস করে। আমি বললাম, 20 বছর পরে উত্তর মেরুর কথা শুনবো? এখন আমি স্কুলেই যাই বরং। এখন আমি মাথায় রাল রুমাল ফুমাল কিচ্ছু বাঁধতে পারবো না। ছেলেটা এখন বুঝে গেল তো এরা তো দুষ্টু লোক, এদের কাছে থাকা চলবে না। ও উঠে পড়লো। ওটা হচ্ছে বাবা, আমাকে নরওয়ের গল্প বলছে, ইংল্যান্ডের গল্প বলে, এইসব গল্প বলে ভুলিয়ে দিচ্ছে, তারপর আমাকে দিয়ে ডাকাত তৈরি করবে। আমি বললাম, 20 বছর পরে উত্তর মেরুর কথা শুনবো, এখন আমি স্কুলেই বরং যাই। আমার মাথায় লাল রুমাল ফুমাল কিচ্ছু মারতে পারবো না। লোকটা বলল, কে জানে ভুল করছো কি না,
আমি ততক্ষণে চায়ের দোকানের মধ্যে দিয়ে বেরিয়ে এসে ট্রাম রাস্তায় দাঁড়িয়েছি। প্রথম যেই ট্রাম এলো তাতেই উঠে বললাম। উঠেই ভীষণ চমকে গেলাম। দেখলাম ট্রামের কোনায় ডান দিকের সিটে আমার বইগুলো পড়ে আছে। কেমন করে হলো বুঝতে না পেরে ফুটপাতে চায়ের দোকানের সামনে কালো কাপড় পরা লোকটার দিকে তাকালাম। আমার আবার মনে হলো তার মাথায় গাধার টুপির মতো টুপি, গায়ে কালো পোশাকের রং বেরঙের চকরা-বকরা আঁকা, পায়ে সুঁড় তোলা কালো জাদুকরের জুতো। সে আমাকে দুহাত তুলে ইশারা করে চায়ের দোকানে ঢুকে পড়ল, আর আমি মোড়র